ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে বরিশাল ও বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি দেখছেন? ঘূর্ণিঝড়ের প্রভাব আসলে কতটা? বরিশালে হচ্ছে এবং বাতাসের গতিবেগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নদীর পানি কিন্তু ইতিমধ্যে নদী উপচে পড়ে কিন্তু শহরের যে মূল শহর সেই শহরে কিন্তু ঢুকে পড়েছে এবং আমরা দেখেছি যে বরিশাল শহর মানে যে এলাকাগুলো নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকালকে কিন্তু আসলে প্লাবিত হয়েছে এবং সেই প্লাবিতর কারণে কিন্তু অনেক ঘরবাড়িতে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে গেছে। এর পাশাপাশি আজকে যেটি হয়েছে যে আজকে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে বরিশালের যে মূল নগরী রয়েছে সেই মূল নগরীতেও কিন্তু পানি প্রবেশ করেছে এবং সেই পানি প্রবেশ করার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এখন যেখানে রয়েছি যে নগরীর ডিসি ঘাট এলাকায় সেখানেও কিন্তু পানি জমেছে এবং সেখানে আমরা দেখেছি যে এর আশেপাশে যে ঘর বাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং বাতাসের তীব্রতা কিন্তু ক্ষণে ক্ষণে বাড়ছে এবং সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে আসলে আমরা আসার সময় এই ডিসি ঘাটে যখন আসছিলাম তখন আমরা দেখেছি যে বেশ কিছু গাছপালার ডাল কিন্তু ভেঙে পড়েছে এবং রাস্তা এই ডিসি ঘাট এলাকায় সিপিবির যে কার্যালয়টি রয়েছে সেখানেও কিন্তু একটি বড় একটি গাছের ডাল ভেঙে পড়েছে, যার কারণে কিন্তু যান চলাচলেও দুর্ভোগ হচ্ছে এবং সেটিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা। এছাড়া আমরা গতকাল বরিশালের মোহাম্মদপুর, রসুলপুর এবং পলাশপুর এলাকায় গিয়েছিলাম, যেটি বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে একদম পাড়েই অবস্থিত। সেখানে কিন্তু আসলে গতকাল আমরা দেখেছি কোমর সমান পানি জমে গেছে এবং সেখানে কিন্তু সাধারণ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। গতকাল রাতে আমরা দেখেছিলাম বরিশালের যে জেলা প্রশাসক শহীদুল ইসলাম রয়েছেন তিনি কিন্তু বরিশালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নিয়েছেন এবং পানি কি হারে বাড়ছে সেটিও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং যারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে এখনো যায়নি তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য তিনি বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা যারা চালিয়েছেন তাদের সাথে কথা বলেছেন, ভিডিও কথা বলেছেন। আমরা গতকালকে রসুলপুরে গিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আসলে তারা এখনো কেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না। তখন কিন্তু তারা বলেছেন যে আসলে তাদের ঘর বাড়িতে যে আসবাবপত্র যে মালামাল রয়েছে সেই মালামালের চিন্তা করেই কিন্তু তারা তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না। তারা বলছেন যে চুরির ভয়ে কিন্তু তারা যাচ্ছেন না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে যে যারা নদী পাড়ে রয়েছেন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তারপরেও যারা নদী পাড়ে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি তাদের একটি অনীহা রয়েছে, সেই অনীহার কারণে কিন্তু তারা এখনো সেই তাদের যে আশেপাশের যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা যায়নি। এর বাইরে যদি আমরা আরেকটু বলি, বরিশালে 541টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 15 থেকে 20,000 লোক কিন্তু ইতিমধ্যে সেই আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং যাদের গবাদি পশু রয়েছে তারা কিন্তু সেই গবাদি পশু নিয়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখেছি যে বরিশালের যে কীর্তনখোলা নদী রয়েছে সেখানে কিন্তু সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। কোনো বরিশাল থেকে সদর উপজেলার কাউয়ারচর যেটি রয়েছে সেখানেও কিন্তু আসলে খেয়া পারাপারও কিন্তু আসলে বন্ধ রয়েছে, যেটি গতকাল থেকে বন্ধ রাখা হয়েছে এবং কেউ যাতে চলাচল করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং কোস্টগার্ড সদস্য, নৌ পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। তারা যেটি বলছেন যে মানুষের প্রাণহানি রক্ষার ক্ষেত্রেই কিন্তু তারা সেই ব্যবস্থাটি নিয়েছেন এবং যাতে এই বন্যার ক্ষেত্রে কোনো প্রাণহানি না ঘটে সেই কারণেই কিন্তু তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং সিপিবির সদস্যদের আমরা দেখেছি সকাল থেকে তারা নদী পাড়ে বেশ কয়েকটি এলাকা কিন্তু তারা আসলে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ের মানুষকে নেওয়ার জন্য কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের সার্বক্ষণিক মাইকিং যে ব্যবস্থা সেটি কিন্তু চালু রয়েছে। তবে এই যে পানি যে লোকালয়ে প্রবেশ করছে সেটি কিন্তু জোয়ারের পানিতে আসলে অনেক সময় যে প্লাবিত হয় সেটি আসলে ধীরে ধীরে নামতে কিছুটা সময় লাগে, কিন্তু নিচু এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগটি কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে কীর্তনখোলা নদীর যে মোহনাটিতে আমরা রয়েছি সেখানে কিন্তু আসলে আমার কাছ থেকে কিন্তু আসলে যেখানে গেটটি দেখা যাচ্ছে সেই গেট পর্যন্ত কিন্তু একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি থেকে কিন্তু আর সামনে আরেকটি পোস্ট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সেই পর্যন্ত যাওয়া যায়। কিন্তু এখন যে হারে
বৃষ্টি হচ্ছে এবং যে দমকা হাওয়া বইছে, বাতাস কিন্তু প্রচুর, যার ফলে কিন্তু আসলে সেই পর্যন্ত যাওয়া যাচ্ছে না। এবং শহরে যে লোকালয়ে পানি ঢুকেছে সেখানেও কিন্তু আসলে প্রায় হাঁটু সমান পানি বলা যাবে। এবং অনেক দোকানপাট, যে বাজার, সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমি যেখানে রয়েছি তার পাশে কিন্তু একটি পাইকারি বাজার রয়েছে। সেই পাইকারি বাজারে আমরা দেখেছি প্রতিদিনের মতো আজকে কিন্তু সেই পাইকারি বাজারটিও বন্ধ রয়েছে। সেখানে কিন্তু মালামাল সরবরাহ, আনা নেওয়া কিন্তু কাজ বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু এই বাজারের সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে পণ্যের দাম বাড়ারও একটি করা হচ্ছে, যে আসলে এই বাজার দর কিন্তু আসলে বেড়ে যেতে পারে, যে আসলে এই পণ্য খালাস না হওয়ার কারণে এবং না আসার কারণে কিন্তু বাজার দর বেড়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ খবর। আলামিন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব বাগেরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, আপনি বাগেরহাটের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন দেখছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আপনার গতকালকের কথা বলি। গতকালকে দুপুরে যে জোয়ার হয়েছিল, সেই জোয়ারে কিন্তু বাগেরহাটের প্রধান নদ নদীতে কিন্তু পানির উচ্চতা ছিল অনেক বেশি স্বাভাবিক জোয়ারের থেকে, যেটাকে বিপদ সীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছিল, এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছিল। বাগেরহাটের ভৈরব নদী, পানগুছি নদী, পশুন নদী এবং বলেশ্বর নদী, এই বলেশ্বর নদীতে কিন্তু 2 থেকে 5 ফিট পর্যন্ত পানি কিন্তু কালকে দুপুরের জোয়ারে ছিল। এবং এটা যখন বিকালের থেকে যখন আপনার গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সাথে দমকা হাওয়া, এবং সেই রাত যখন হতে থাকে তখন কিন্তু দমকা হাওয়ার সাথে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, এইটা কিন্তু বাড়তে থাকে। এই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগে দুপুরবেলা যে জোয়ার হয়েছিল, সেই জোয়ারে কিন্তু বাগেরহাট সদর উপজেলার সহ উপকূলীয়, বিশেষ করে শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল এবং মোংলা, এই সব অঞ্চলে কিন্তু নিম্নাঞ্চল, বিশেষ করে নিম্নাঞ্চল এলাকায় কিন্তু কোথাও নদীর বাঁধ উপচে, নদীর তীরবর্তী বাঁধ উপচে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং সেই পানি কিন্তু পানিতে মানুষ বন্দী হয়ে পড়ে। আমি কথা বলেছিলাম বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক এমনটি জানিয়েছেন যে এই সমস্ত যে এলাকাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সমস্ত এলাকাতে কিন্তু মানুষকে সরিয়ে নেওয়ার কাজ কিন্তু তারা শুরু থেকে গতকালকে থেকেই করছিল। এবং সাইক্লোন শেল্টার, বাগেরহাটের যে সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছিল 359টি, সেই 359টিতে গতকাল রাত 9টা পর্যন্ত 70,000-এর মতন মানুষ সেই সাইক্লোন শেল্টারগুলোতে কিন্তু অবস্থান নিয়েছে। এখানে সব থেকে এখন যে দুর্যোগ, দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু এই এলাকাতে কিন্তু মানুষ এখন কিন্তু রাস্তাঘাটে কিন্তু তেমন মানুষ একেবারে খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘরের বাইরে আসছে না। এই যে রাতে যে জোয়ার হয়েছে, সেই জোয়ারে কিন্তু বিপদসীমার অনেক উপর থেকে পানি প্রবাহিত হয়েছে, কিন্তু আমরা সেই পানির উচ্চতা সম্পর্কে না জানতে পারলেও সেটা ধারণা করছি 5 থেকে 6 ফিট পানি কিন্তু এই এলাকাতে ঢুকেছে এবং বিভিন্ন এলাকাতে রাস্তা উপচে, ভেড়ি বাঁধ উপচে কিন্তু আপনার লোকালয়ে পানি প্রবেশ করেছে। অসংখ্য মানুষ কিন্তু, বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, তাদের দুর্ভোগ বেড়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের আমাদের বাগেরহাটে কিন্তু 3টি পোল্ডার রয়েছে, 35/1, 35/2 এবং 35/3। এই 3 পোল্ডারের বাগেরহাট সদর উপজেলার যে গোটাপাড়া এলাকার একটি অংশে কিন্তু প্রায় 400 মিটারের মতন বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, আমাদের বাগেরহাটের উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বাগেরহাটে বিশেষ করে মাছের ঘের রয়েছে প্রচুর, 60,000-এর উপরে ঘের রয়েছে। এই যে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং জোয়ারের পানি, এই জোয়ারের পানিতে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেক মাছের ঘের ভেসে যাওয়ার খবর কিন্তু আমরা পাচ্ছি। এখন এই ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা কিন্তু এখনই নিরূপণ করা সম্ভব হয়নি। আর আরেকটু বিষয় জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু আমাদের পল্লী বিদ্যুতে প্রায় 5.5 লক্ষ গ্রাহক রয়েছে। গতকাল থেকেই কিন্তু সেইখানে বিদ্যুৎ কিন্তু বন্ধ রেখেছে, বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়েছে এবং যার কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, বাগেরহাটে ওজোপাটিকো, বিশেষ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, এই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আমি সকালে অনেক এলাকায় ঘুরেছি, সে সমস্ত এলাকাতে দেখেছি কোথাও তারের উপরে গাছপালা পড়ে আছে,
তা সব মিলিয়ে হচ্ছে আপনার এই দুর্ভোগ কিন্তু মানুষের এই যে মানে বৃষ্টি দমকা হাওয়া একভাবে প্রবাহিত হওয়ায় কিন্তু এই এলাকার মানুষ এক ধরনের আতঙ্কে আছে। আমরা কথা বলেছিলাম বাগেরহাটের শরণখোলা উপজেলা, বিশেষ করে সাউথখালী যে এলাকায় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই 2007 সালে 15 নভেম্বরে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর হয়েছিল, সেই সিডরের জলোচ্ছ্বাসে ওই এলাকার কিন্তু প্রায় সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। তো সেক্ষেত্রে ওই এলাকার যে বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু সুরক্ষিতই রয়েছে, কিন্তু নিম্নাঞ্চল বিশেষ করে ওই এলাকার বগি, তাফালবাড়ি ওই সমস্ত এলাকাতে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং সেই পানির কারণে কিন্তু অনেক মানুষ এখন পানিবন্দী। তবে কি পরিমাণ মানুষ পানিবন্দী হয়েছে সেই তথ্য কিন্তু আমরা এখনো জেলা প্রশাসন থেকে পাইনি। আপনাকে আরেকটা বিষয়ে বলতে চাই যে বাগেরহাটে আপনার যে মানে আপনার বাগেরহাটের সুন্দরবনে কিন্তু এই যে গতকালকে যে জোয়ার হয়েছিল, দুপুরের জোয়ার, সেই জোয়ারে কিন্তু আমি বন বিভাগের সাথে কথা বলেছিলাম। বন বিভাগ আমাকে যেমনটি জানিয়েছিল যে পশুর নদীতে এত বেশি পানি যাচ্ছিল যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানে যে আপনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয় কিন্তু প্রাণীকুল রয়েছে, সেই প্রাণীকুলের কিন্তু ক্ষতির কিন্তু আশঙ্কা রয়েছে, প্রাণহানির সংখ্যা কিন্তু যাতে মানে কি পরিমাণ আপনার। তো বাগেরহাটে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল এবং বাগেরহাট থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।